হাইকোর্টের রায়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে এলো? প্রশ্ন তৈরি হয়েছে, আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? অন্তর্বর্তী সরকারই সে দায়িত্ব নিতে পারবে? অ্যাটর্নি জেনারেল বলছেন আইনগত কোনো বাধা নেই, তবে দ্বিমত রয়েছে অনেক আইনজীবীর। 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সে ব্যবস্থা ফেরাতে আন্দোলন শুরু করে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশেষে 13 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হলো। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের অর্ধেক বাধা কেটেছে। কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে 2011 সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ওই রায়ের রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি জটিলতা রয়ে গেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। এই জিনিস ফিরে আসলেও এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। একটি ধাপ অতিক্রম হলো, আরেকটি ছোট্ট ধাপ বাকি থাকলো আমার মতে। এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা দিয়ে তখনকার সংসদ বাতিল করেছিল, ওনারা একটা রায়ের দোহাই দিয়েছিলেন। সেই রায়টা সুপ্রিম কোর্ট কর্তৃক পাবলিশ হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেলের মত ভিন্ন। বলছেন, সাংবিধানিক বাধা দূর হওয়ায় অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। হাইকোর্টের এই রায় ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানিতে বড় যুক্তি হয়ে উঠবে বলে মনে করেন অনেক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের আলোচিত সেই বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের বাতিল করা গণভোট পদ্ধতিও ফিরিয়ে আনা হয়েছে এই রায়ে। এছাড়া আরও বেশ কিছু বিষয় বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার এ রায় দেয়া হয়। বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে আদালতের রায় শুনতে মঙ্গলবার সকাল থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে ছিল আইনজীবীদের ভিড়। প্রায় 2 ঘন্টা ধরে দেয়া গুরুত্বপূর্ণ এই রায়ে পঞ্চদশ সংশোধনীর 54টি বিষয়ের মধ্যে 5টিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতেই হয়েছে, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এছাড়া গণভোট ব্যবস্থা বাতিল করাকেও অসাংবিধানিক বলে পুনর্বহাল করা হলো গণভোট। বাতিল করা হয়েছে সংবিধানের 7 ক, 7 খ উপ অনুচ্ছেদ 2টি। এর মাধ্যমে সংবিধানের বিভিন্ন ধারাকে অসংশোধনযোগ্য করা এবং সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা গ্রহণের সর্বোচ্চ শাস্তির বিধান করেছিল। এছাড়া বাতিল করা হয় 44-এর 2 অনুচ্ছেদও। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন, আদালত জাজমেন্ট দিয়েছেন, এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। রায়ে আদালত মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গত 3 নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। জাতির পিতার ছবি সংরক্ষণ সহ সংশোধনীর আরও অনেকগুলো বিষয়ে এই রায়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান সিইসি।
মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমরা সেই অর্জনকে আমাদের দোষে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন। আগামী বছরের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন সবই রয়েছে কমিশনের। একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে সিইসি বলেন, ইসি সংসদ নির্বাচনের কথাই ভাবছে। এই মুহূর্তে অন্য নির্বাচনের চিন্তা করছে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে জানান সিইসি। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন। উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে সিইসি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় ইসি তা দেখবে বলে জানান সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জিততে জনসমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার বিকেলে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাগীয় কর্মশালা শেষে এবার জেলা পর্যায়ের কর্মশালা শুরু করেছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। মঙ্গলবার একসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালায় বিকেলে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতিপক্ষ দুর্বল বলে আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে এমন মনোভাবের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন। যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। দলের 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন জিএম কাদের। ছাত্র জনতা হত্যার বিচার চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা ও দুর্নীতি হচ্ছে। এছাড়া শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের সময় আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে ভুয়া মামলা যেগুলো আপনারা উঠে দেন, আমাদের নেতাকর্মীদের মাঠে আসতে দেন, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন, আমাদেরকে সভা সমাবেশ করতে দিন, আমাদের মানুষকে ফ্রিলি রাজনীতিতে আসতে দিন।
সবকিছু ঠিক থাকলে 2026 সালে 30 জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, সবাইকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এ সময় শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপের বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, আওয়ামী লীগ আমলে শিক্ষা খাতে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সফর করছেন তিনি বলেন, D8 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে গতি আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 8টি উন্নয়নশীল মুসলিম দেশের D8 শীর্ষ সম্মেলনে আয়োজক মিশর ছাড়াও তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান ও পাকিস্তানের সরকার প্রধানরা যোগ দেবেন। এছাড়া আগামীকাল কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে কাল শুরু হচ্ছে 11তম D8 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং টেকসই উন্নয়নে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরিতে জোর দেওয়া হবে এবারের সম্মেলনে। এদিকে সম্মেলনে আগামী 1 বছরের জন্য জোটের সভাপতির পদ গ্রহণ করবে ইন্দোনেশিয়া। এছাড়া শীর্ষ সম্মেলন শুরুর আগে আজ পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের 21তম অধিবেশন অনুষ্ঠিত হবে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। 1997 সালে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় D8। বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার মন্ত্রণালয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে নৌ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের বিজয় দিবসকে ভারত কিভাবে দেখছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ গোটা বিশ্বের কাছেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকৃত। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেন। এরপরে এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফেসবুকেই প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকরা জানতে চান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা। এ সময় উপদেষ্টা জানান, এই ইস্যুতে নিজের মতো করেই পদক্ষেপ নেবে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে নৌ উপদেষ্টা বলেন, যুদ্ধের সময় এদেশের মানুষের প্রাণ গেছে, মা বোনদের ওপর নির্যাতন হয়েছে। বিশ্ব ইতিহাসে 71 বাংলাদেশের স্বাধিকারের মুক্তিযুদ্ধ হিসেবেই স্বীকৃত। ভারত কিভাবে সেটা দেখে গুরুত্বপূর্ণ নয়। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপ চাওয়ার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 18 নভেম্বর 16 আসামির মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে 13 জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন 15 দিনের মধ্যে পুলিশকে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত বছরের জানুয়ারি মাসে এভাবেই এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বাড়িতে গিয়ে উঠবো। যদিও 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তিনি। তার নামে হয়েছে হত্যা মামলা সহ কয়েক ডজন মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। ওবায়দুল কাদের কোথায়, এ ব্যাপারে জাতীয় একটি পত্রিকায় খবর বের হয় মঙ্গলবার। তার সূত্র ধরে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, আওয়ামী সরকার পদত্যাগের পরও অনেকদিন দেশে ছিলেন তিনি। তাহলে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়ল তা 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শককে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন এই খবর জানত না অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার অবস্থান জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলেও জানান তিনি। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের বাইরে থাকলে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে
21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময়সীমার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। তবে এখনও পরিবেশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাদের মতে নির্বাচন দীর্ঘমেয়াদে আস্থা ফেরালেও স্বল্প মেয়াদে গ্যাস বিদ্যুতের সমস্যা দূর করা জরুরি। বিশ্লেষকরা বলছেন দেশি বিনিয়োগকারীরা আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা কাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে কেউ বিনিয়োগে যাচ্ছেন না। শিল্পের মূলধনী যন্ত্রের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অর্থবছরের প্রথম 4 মাসে এ পণ্য আমদানির ঋণপত্র খোলা কমেছে 33%, নিষ্পত্তির হার কমেছে 19%। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে উদ্বেগের মধ্যে 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচনের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অর্থনীতিবিদরা বলছেন দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে। সামনের দিনে অনিশ্চয়তার বা সীমারেখাটি, সময়ের সীমারেখাটি সম্পর্কে কিছুটা ইঙ্গিত প্রকাশ করলো, যদিও এখনও পূর্ণাঙ্গভাবে এটি কি দাঁড়াবে, ইলেকশনের স্ট্রাকচার কি হবে, যেহেতু একটি ঐক্যবদ্ধ কমিশন করার কথা বলেছে, তারা কি সুপারিশ নিয়ে আসবে, সেগুলোর দিকেও আমার ধারণা ব্যবসায়ীদের নজর থাকবে। নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আরও সময় নিতে চান ব্যবসায়ীরা। ঘোষণাটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে বলে আমরা আশা করছি। এই স্থিতিশীলতা যদি না থাকে তখন আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনও নেওয়া যায় না, আবার কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে কাজগুলো করা দরকার সেটা করাটা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য তাদের ভিতরে কিছুটা হলে অনিশ্চয়তার দোলাচল ছিল এবং এখনও কিছুটা আছে। তবে যেহেতু সময়কালটি নির্ধারিত হলো, সুতরাং এর মাধ্যমে হয়তো তারা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক করবার দিকে ধীরে ধীরে তারা অগ্রবর্তী হবেন। নির্বাচিত সরকার যেই আসুক, অর্থনীতির স্থিতিশীলতায় সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাজারে স্থিতিশীলতা ফেরানো না গেলে সংস্কারের শেষ পর্যন্ত জনগণের ধৈর্য থাকবে না, এ মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক গোল টেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে দেবপ্রিয় আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন, সুপেয় পানির অভাব, আইন শৃঙ্খলার অবনতি ও সুশাসনের অভাব এই ফাঁদের বৈশিষ্ট্য। এগুলো সবই বাংলাদেশে বিদ্যমান। এখন থেকেই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এ সময় উন্নত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরির আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য। অ্যাজ এ শেয়ার অফ জিডিপি চিহ্ন যেটা হয় সেটা হলো দারিদ্র্য বিমোচনের হারও কিন্তু বাজারকে স্থিতিশীল করতে না পারি, যদি আমি যে শিল্প এলাকাতে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে না পারি, যদি দৈনন্দিন জীবনের সামাজিক শান্তি এবং সম্পর্ক যদি বিধ্বস্ত হয়, তাহলে বাংলার মানুষের আপনার ওই সোনার সংস্কারের জন্য ধৈর্য থাকবে কিনা আমি খুব নিশ্চিত না। মার্চের মধ্যেই চট্টগ্রাম থেকে বাণিজ্যিকভাবে ঢাকায় জ্বালানি তেল আসবে পাইপলাইনে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে জানুয়ারির মধ্যেই কমিশনিং শেষ হবে। 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহনে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। বিপিসি বলছে অন্তত 1 বছর সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানটি লাইন পরিচালনায় থাকবে। 2018 সালে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পার হয়ে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়। জ্বালানি তেল পরিবহনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, যা 2 দফা বেড়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত হয়। এ সময় নির্মাণ ব্যয়ও 2861 কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 3700 কোটি টাকায়। এখন পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের 2 ডিপোতে প্রতি মাসে তেল আসে ছোট বড় 150 জাহাজে। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে যা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে
৩২৬ কোটি, পরিচালন রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে ৯০ কোটি টাকা। অনেক খরচ কমবে, এক পরিবেশ দূষণ রোধ হবে, তেলের যে ওয়েস্টেজ হয় যেটা একটা লস হয়, পরিবহন খরচ লস হয়, সেই পরিবহন লসটা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফিশিয়েন্টলি যে ট্রান্সপোর্টের একটা মানে এই মুহূর্তে যেটা দরকার পাইপলাইনের মধ্যে, সেটা আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাব। বছরে ২৭ থেকে ৩০ লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা ৫০ লাখ টনে উন্নীত করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটা আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মধ্যেই কমিশনিং হয়ে যাবে, এবং আমরা এটাকে অপারেশন করার জন্যও তাদেরকে অনুরোধ করেছি যে ১ বছর অন্তত ওনারা যেন এটা অপারেশনটা আমাদের করে দেন। বিপিসি জানায়, জনবলের পাশাপাশি পাইপলাইনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় স্ক্যাডা, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল সংযুক্ত থাকবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সঞ্চালন লাইন স্থাপনের কারণে ১ সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রার ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সোমবার ভোরে কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইনে কাজ চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ৭ দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মূল কারণ শুধু বকেয়া বেতন নয়, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাও আন্দোলন করছে। মঙ্গলবার সিপিডি আয়োজিত সংলাপে এ মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, অটোমেশনের পরের পরিস্থিতির জন্য কোনো পরিকল্পনা ছিল না বিগত সরকারের। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেওয়া হয়। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ সময় শ্রমিক আন্দোলনে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও ঘটে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে উঠে আসে শ্রমিক অসন্তোষের বিষয়টি। এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব আন্দোলনের মূলে রয়েছে বিভিন্ন কারখানার বকেয়া বেতন, পাশাপাশি কারখানা অটোমেশনের প্রভাবে চাকরি হারানোদের ক্ষোভও রয়েছে। তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশন জরুরি হলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে আগের সরকারের কোনো পরিকল্পনা ছিল না। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। সিপিডির গবেষণা একবার এসেছে, জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। এতে দেখা যায় জেলায় ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। এখনো অনেকে বিনা বেতনে কাজ করছেন। কিশোরী এবং তরুণীদের জন্য জব মার্কেটের বা বাস্তবতা আসলে একই রকম না, এবং একই সাথে আপনারা যদি উপজেলা কেন্দ্রিক তথ্যগুলো দেখেন, দেখবেন যে এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। সংলাপে বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে কার্যকর নীতি প্রয়োজন, পাশাপাশি পরিবেশ ও জীবনমান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৫ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্ত করার কাজ। পরপর ৩ দফায় মেয়াদ বাড়লেও জমি অধিগ্রহণ জটিলতায় দেখা দিয়েছে স্থবিরতা। আংশিক কাজ করে ফেলে রাখায় সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলায় চলাচল করে যানবাহন। ২০১৯ সালে প্রায় ১০২৮ কোটি টাকা ব্যয় সড়কটির ৭৬ কিলোমিটার প্রশস্ত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। পরে ৩ দফায় মেয়াদ বাড়ানো হয়। জমি অধিগ্রহণ জটিলতায় এখন বন্ধ আছে কাঠের পুল থেকে ফকিরতলা অংশের কাজ।
সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে রাস্তার উপর মালামাল ফেলে রাখায় বেড়েছে ভোগান্তি। ডিপার্টমেন্টের গাফিলতি, এটা 5 বছর যাবত এই কাজটি হচ্ছে না। ধুলাবালুতে তাদের শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে তারা, এবং যানজটটা প্রধান কারণ। গাড়ির তো প্রচণ্ড ক্ষতি, প্রচুর পরিমাণ ক্ষতি, ব্যারিং ভেঙে যায়, এটা সেটা। তবে এখন জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার আশা দেখছে সড়ক বিভাগ। দীর্ঘমেয়াদী অধিগ্রহণের কারণে একটু সময় লাগতেছে, আমরা আশা করতেছি এটা আমরা এই জুন মাসের মধ্যে কাজগুলি সমাপ্ত করব। আমাদের প্রজেক্টের যে সময় আছে তার মধ্যে আমরা চেষ্টা করব। এ পর্যন্ত সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে 55%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন বসতিপূর্ণ এলাকায় কলকারখানার কারণে বরিশালে বাড়ছে দূষণ। শব্দ বায়ু দূষণে অতিষ্ঠ স্থানীয়দের দাবি, বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানিয়েও ফল মিলছে না। স্থানান্তরের ছাড়পত্র নিয়েও নানা অজুহাতে উৎপাদন অব্যাহত রেখেছে অনেক প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তরের দাবি, কারখানা সরানো পর্যন্ত দূষণমুক্ত উৎপাদন নিশ্চিতে নজরদারি চলছে। কয়েক যুগ আগে কারখানা প্রতিষ্ঠা করার সময় এসব এলাকা ছিল বিরানভূমি। তবে সময়ের সাথে সাথে লোকসংখ্যা বাড়তে থাকায় কারখানাগুলোর অবস্থান এখন ঘনবসতির মধ্যে। মাত্র ৬৮ বর্গ কিলোমিটার আয়তনে বরিশাল মহানগরীতে ১৫০'র মতো কারখানা রয়েছে। এর মধ্যে ৯টি বড় ওষুধ কারখানা। কারখানার বিকট শব্দ আর কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে মথুরানাথ রোড, কলেজ এভিনিউ, বগুড়া রোড, সোনারগাঁ, ঈশ্বর বসু রোড সহ অন্তত ২৮ এলাকার মানুষ চরম ভোগান্তিতে। বাচ্চাদের এফেক্ট আসছে, বাচ্চারা ঘুমাইতে পারে না, ঘরে হাটের রুগী সে ঘুমাইতে পারতেছে না। আমাদের এই বাড়িতে নারকেল গাছে নারকেল হচ্ছে না, ফলমূল অনেক আমাদের গাছপালা ছিল মরে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন, জনস্বাস্থ্য বিবেচনায় ঘন বসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরানোর বিকল্প নেই। এবং পরিবেশ অধিদপ্তর বলছে যে তারা আজকে যাবে, কালকে যাবে, কিন্তু তারা ছাড়পত্র দিচ্ছে না। কিন্তু তাদের কথা অনুযায়ী এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষয়িক কারখানাগুলো সেই মহলতবিয়তে সেভাবেই রয়েছে। কারখানা না সরানোর জন্য নানা অজুহাত দিচ্ছেন মালিকরা। পরিবেশ অধিদপ্তরের দাবি, কারখানা সরাতে নোটিশ দেওয়া ছাড়াও দূষণমুক্ত উৎপাদন নিশ্চিতে নজরদারি চলছে। ইতিমধ্যে দেশের একমাত্র স্যালাইন কোম্পানি অপসনিনকে আমরা চিঠি দিয়েছি এবং সেটি এখান থেকে লোকালয় থেকে স্থানান্তরের জন্য অন্য জায়গায় অবস্থানগত ছাড়পত্র নিয়েছে এবং 75% কাজ তাদের অলরেডি হয়ে গেছে। আর বাকি যেগুলি আছে সেগুলিকে আমরা মনিটরিংয়ের মধ্যে রাখছি, তারা যেন এখান থেকে একটু পরিবেশসম্মত জায়গায় স্থানান্তর হতে পারে। কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বরিশাল জেলায় ছোট বড় অন্তত 528টি কারখানা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।